তারা এসে হাজির হয়েছে শশীভূষণ বাবুর বাড়ির সামনের জঙ্গলে। সেখান থেকে লুকিয়ে নজর রাখতে থাকে। আর ঠিক তখনই গোপাল খুড়ো এসে হাজির হলো সেখানে। আশপাশটা ভালো করে দেখতে লাগলো। তারপর হঠাৎ করেই ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল। এবার কি করবি? ওরা যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরে চুপ কর, ব্যাপারটা ভালো করে বুঝতে দে। পরিবেশটা কেমন যেন ঘুম হয়ে আসছে। অন্ধকার জঙ্গলে চুপ করে বসে বসে অপেক্ষা করতে লাগলো গোবিন্দ আর বীরে। ঘরের জানালা দিয়ে হলদেটে আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। মশাদের ভনভনানিতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তাদের। কোনো সাড়া শব্দ আসছে না ঘরের ভেতর থেকে। আর এইভাবেই আধা ঘন্টা কেটে গেল। গোবিন্দ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই জানালার দিকে। বিরক্ত হয়ে বীরে বলে উঠল, আর ধুর, এবার বিরক্ত লাগছে আমার। ওই দুই বুড়োতে যা করছে করুকে, তাতে আমাদের কি? আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। কি করতে এসে কি হয়ে যাবে কে জানে। আরে এত ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না। এমন তো হতেই পারে কানা নদীতে একটাও মাছ নেই, তার জন্য হয়তো এই দুই বুড়ো তাই। তাহলে কি করব আমরা? বুড়ো দুটো ঘরে কি করছে কে জানে। আমার সঙ্গে আয়, জানলা দিয়ে উকি মেরে দেখব। তারা চুপিসারে জঙ্গল ভেঙে যেই না বাইরে বেরিয়ে আসতে যাবে, তখন দেখল গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু ধমাস করে ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে। হাতে দুজনের হ্যারিকেন আর কাঁধে থলের বস্তা। কোনো দিকে না তাকিয়ে হনহন করে হাঁটা লাগালো জঙ্গলের দিকে। এ কি রে গোবিন্দ, এই রাতের বেলা খুড়ো জঙ্গলে কি করতে যাচ্ছে? আমি কি করে জানবো? চল পিছু করি। গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু হ্যারিকেন হাতে কাঁচা পাকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে জঙ্গলের দিকে। তাদের অজান্তে গোবিন্দ আর বীরে পিছু নিয়েছে তাদের। তারা আজ দেখতে চায় কানা নদীতে মাছ না থাকা সত্ত্বেও শশীভূষণ বাবু এত মাছ পান কোথা থেকে। রীতিমতো হাঁটতে হাঁটতে তারা সেই যোগ জলার কাছে এসে পৌঁছল। জলার জল একেবারে শান্ত। শুধু আলেয়া গোছের কিছু আলো থেকে থেকে জ্বলে উঠছে জলার উপর। গোবিন্দ বলল, দাঁড়া এখানে, ওদের ব্যাপারটা ভালো করে দেখতে দে। যদি বেগতিক কিছু দেখি তাহলে কি করবি? তুই ছুটে গিয়ে গ্রাম থেকে লোকজন ডেকে আনবি, আর আমি এদের হাতে নাতে ধরবো। এবার চুপ কর। ঝোপঝাড়ের আড়াল থেকে দেখতে লাগলো গোপাল খুড়ো কিছু কাঠ জড়ো করে আগুন জ্বালানোর চেষ্টা করছে, আর শশীভূষণ বাবু বস্তা থেকে পচা মাছ বার করে ছড়িয়ে দিচ্ছে যোগ জলার চারপাশে। পচা মাছের গন্ধে ম ম করছে চারপাশ। তারপর শশীভূষণ বাবু গোপাল খুড়োকে কিছু বললেন। তোর কাছে এবার তুই দূরে কোনো গাছের আড়ালে লুকিয়ে পড়। যা করার আমি করব। এইভাবে আর কতদিন চলবে? গ্রামের মানুষ সবাই সন্দেহ করতে শুরু করেছে। একদিন না একদিন আমরা ধরা পড়ব। আমি জানি, কিন্তু গ্রামের মানুষ একদিন সব সত্যিটা জানবে। তখন আমাদের ভুল বুঝবে, কিন্তু এখন এটা করা ছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের। এটা করতে গিয়ে আমরা মিথ্যা দোষের ভাগী হব। কপালে যা আছে হবে। এই শেষ বয়সে এত ভেবে লাভ নেই। তুই যা, লুকিয়ে পড়, ও আসছে। আর কোনো কথা না বাড়িয়ে খুড়ো সেখান থেকে চলে গেলেন আর দূরে একটা গাছের আড়ালে বসে পড়লেন। আয়, উঠে আয়। আমি শশীভূষণ তোকে ডাকছি, উঠে আয় জলের তলা থেকে। উঠে আয় জলের তলা থেকে। আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, তুই তোর কথা রাখ। এক কোমর জলে নেমে শশীভূষণ বাবু বারবার জল থেকে কাউকে উঠে আসতে বলছে। জলের উপরে আকাশ যেন অন্ধকার মাখা কালো মেঘে ঢেকে যাচ্ছে। একটা ভ্যাপসা গন্ধ ভরে উঠছে চারপাশে। আপনি এই বিচ্ছিরি গন্ধটা কোথা থেকে আসছে? দম বন্ধ হয়ে আসছে একেবারে। আরে গামছাটা নাকে দিয়ে চুপ করে বসে থাক।
হঠাৎ শান্ত পরিবেশ অশান্ত হতে শুরু করলো দমকা হাওয়ায়। যোগ জল আর জলে শুরু হয়েছে তোলপাড়। শশীভূষণ বাবু বারবার চিৎকার করে বলে উঠছেন, উঠে আয়, উঠে আয় বলছি। ঠিক তখনই জলার জল যেন বাঘ খেতে খেতে উপরে উঠতে লাগলো। এই বিরল অপ্রাকৃতিক দৃশ্য দেখে গোবিন্দ আর বীরে জ্ঞান শূন্য হয়ে বসে আছে। এইরকম কিছু একটা দেখবে বুঝতে পারেনি। বীরে বলল, তার মানে আগের দিন যা দেখেছিলাম ওসব শশীভূষণ বাবুর কাজ। উনি এখানে পিশাচকে ডেকে নিয়ে আসে, তাই কানা নদীতে একটাও মাছ নেই। আমারও তাই মনে হচ্ছে। যখন বলবো তুই ছুটে গিয়ে গ্রামের লোকজন ডেকে আনবি। জলা থেকে ভেসে আসছে অপার্থিব চিৎকার, আর একটা সবুজ ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। চিৎকার করতে করতে যোগ জলা থেকে বেরিয়ে এলো এক পিশাচ। আমার খাবার কোথায়? কোথায় আমার খাবার? ওইখানে তোমার খাবার রাখা আছে। তার আগে আমার মাছ কই? আমি এনেছি তোর মাছ, কিন্তু আমার শর্ত ভঙ্গ হলে পরিণাম মনে আছে তো? মনে আছে। কথা শেষ হতেই ঘূর্ণি ঝড় থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বড় বড় মাছ জলার পাড়ে। আর সেই পিশাচ জলার পাড়ে থাকা পচা মাছ হাতে তুলে নিয়ে খেতে লাগলো। আর থাকতে না পেরে গোবিন্দ জঙ্গল ভেঙে বেরিয়ে এলো। যথারীতি বীরে ছুটে গেছে গ্রামের লোকজনকে ডেকে আনতে। বাহ বাহ খুড়ো, তার মানে তোমার এই কর্মকাণ্ডের জন্যই গ্রামের জেলেরা কানা নদী থেকে মাছ পায় না। তুমি এই জলায় পিশাচ ডেকে নিয়ে এসে কানা নদীর সব মাছ নিচের আড়তে জড়ো করছো, আর সেই মাছ আমাদের বিক্রি করছো। আজ তোমার জারি জুরি শেষ খুড়ো। এটা তুই কি সর্বনাশ ডেকে নিয়ে এলি গোবিন্দ? তাড়াতাড়ি এখান থেকে পালা। সর্বনাশ আমি ডেকে নিয়ে এসেছি নাকি তুমি? এক্ষুনি তার বিচার হয়ে যাবে। আজ তোমায় হাতে নাতে ধরেছি। গোবিন্দ, গোবিন্দ তুই ভুল বলছিস। তুই এক্ষুনি এখান থেকে পালা, নয়তো আমি তোকে আর বাঁচাতে পারবো না। পালা এখান থেকে, পালা। গোবিন্দ আর কিছু বলতে যাবে, সেই সুযোগ হলো না। সেই পিশাচ আনন্দে চিৎকার করতে শুরু করেছে। বাঁচাও, বাঁচাও আমায় এই পিশাচের হাত থেকে। এই তো কয়েকশো বছর পর আবার মানুষের টাটকা রক্ত খাবো। তুই তোর কথা রাখতে পারিস নি, তাই আমি আর তোর কোনো ইচ্ছা পূরণ করব না। আর এই মানুষের বাচ্চা আজ আমার আহার হবে। বাঁচাও, বাঁচাও আমায় এই পিশাচের হাত থেকে, বাঁচাও। ওকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে। কোনো কথার ভ্রুক্ষেপ করল না সেই পিশাচ। গোবিন্দ পালাতে যাবে, ঠিক তখনই পিশাচ খপ করে তাকে ধরল আর জলের তলায় তলিয়ে গেল। যথারীতি ওইদিকে বীরে গ্রামের মানুষজনকে ডেকে নিয়ে এসে হাজির হয়েছে। তারা নিজের চোখে এই ভয়ানক দৃশ্য দেখে অবাক হয়েছে। গোপাল খুড়ো ততক্ষণে এসে হাজির হয়েছে। তখনও জলার মাঝখান থেকে সবুজ ধোঁয়া বের হয়ে আসছে। গোপাল খুড়ো আর শশীভূষণ বাবু সমস্ত ঘটনা খুলে বলে গ্রামের মানুষদের। তারা জানায়, কানা নদীতে কংক্রিটের ব্রিজ তৈরি হওয়ার জন্য মাছের দল গ্রামের এই দিকে আসতে ভয় পাচ্ছে, তাই কানা নদীতে দেখা দিয়েছে মাছের অভাব। শশীভূষণ বাবু পূর্বপুরুষের দিয়ে যাওয়া পিশাচ বশীকরণ মন্ত্রে এই জলাতে এক পিশাচকে ডেকে আনেন, আর সেই পিশাচের কাছে গ্রামের মানুষের জন্য মাছ চান। সেই মাছ গ্রামের মানুষকে খুব সামান্য দামে বিক্রি করে। এই অভাবের হাত থেকে রেহাই দিচ্ছিল তিনি এইভাবেই। কিন্তু গোবিন্দ আর বীরে ততোধিক কৌতূহলের পরিণামস্বরূপ সেই রাস্তাটুকু বন্ধ করে দিল। গ্রামের মানুষ যথেষ্ট রেগে ওঠে বীরে আর গোবিন্দের ওপর, কিন্তু সেই পিশাচ গোবিন্দকে নিয়ে যায়। গোবিন্দের দেহটুকু আর খুঁজে পাওয়া যায় না। অবশেষে তারা সকলে গ্রামে ফিরে আসে। আর এই জন্যই বলে, কৌতূহল ভালো, বেশি কৌতূহল কপালে দুঃখ ডেকে নিয়ে আসে।